স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কেন? আমার মনে হয় এখন হুমায়রার কোথাও যাওয়াটা নিরাপদ নয়। আমার বোন আমার কাছে নিরাপদ নয়? ব্যাপারটা কি হাস্যকর নয়? ওর হাতের এই অবস্থা নিশ্চয়ই আমাদের বাড়ি হয়নি। রাশাদের তাচ্ছিল্য ভরা উক্তি শুনেও শান্ত রইল ফাইজান। এখন তর্কে যাবার ইচ্ছে নেই, তাই শান্ত স্বরে বলল, দেখুন, তর্কে তাল গাছ, আমি আপনার মেনে নিচ্ছি, কিন্তু বিষয়টা এখানে তর্কে জেতার নয়। খুব নিরাপদের মাঝেও বিপদ হয়, কে জানে কখন কি হবে। গত দিনের ঘটনাটাই চিন্তা করুন। আমি শুধু রিস্ক নিতে চাইছি না, হুমায়রার ক্ষেত্রে তো নয়ই, কারণ শত্রু আপনারও আছে, আমারও আছে। রাশাদের চোয়াল শক্ত হলো। পরিস্থিতি ভালো নয়, তাই হুমায়রাই ফোরন কাটল। ভাইজান, আমিই যেতে চাইছিলাম। ভোটের পর তো যেতেই হবে, দীর্ঘ সময়ের জন্য। তখনই না হয় যাব। বোনের কথার উপর কথা এই অবধি রাশাদ বলেনি, আজও বলবে না। শুধু যাবার আগে এইটুকুই বলল, যখন ইচ্ছে হবে আমাকে জানাবি, আমি নিয়ে যাব। মাটির চুলোর আঁচ তীব্র, কাঠ দিয়ে আঁচ বাড়াচ্ছেন আতিয়া খাতুন। পাশে শুটকি বাটছে এলহা। রাশাদের ঘরে এতকাল ছিল সে মেহমান, ফলে খুন্তিটাও ধরতে দিতেন না আতিয়া খাতুন, কিন্তু এখন সে এই বাড়ির বউ। বৃদ্ধ মানুষটাকে খাটাতে দেখতে তার ভালো লাগলো না, তাই নিজেই শুটকি বাটার দায়িত্ব নিয়েছে। দাদি শাশুড়ির সাথে তার বেশ খাতির। সারাদিন দুজন দুজনের সাথেই দিন কাটায়। রাশাদ যায় সেই সকালে, আসে এসার পর, ফলে সারাটা দিন আতিয়া খাতুনই তার সঙ্গী। আশেপাশের ঘরের মেয়ে বউরা আছে, কিন্তু তাদের সাথে খুব একটা কথা বলে না ইলহা। এই সেদিনের কথা পিঠে নিয়ে এসেছিল পাশের বাড়ির চাচি। ইলহাকে দেখে সে অবাক, ইনিয়ে বিনিয়ে কথাটা পারল। কথাটা খোঁচা মারা, ইলহার ভালো লাগলো না। তখন আতিয়া খাতুনি বলে উঠলেন, তুমি কি পিঠা খাওয়াইতে আইছো নাকি খবর চালতে আইছো? কথাটায় মুখ ভোতা হলো মহিলার। আর একদিন এমন আর এক বাড়ির মহিলা আসলেন। ব্যাপারগুলো ভালো লাগে না ইলহার, তাই সবার সাথে কথা বলে না। চুলোর তরকারির লবণ দেখে আতিয়া খাতুন শুধালেন, বো হইছে নি, আমি কলাই ডালটা বয়ামো, তুমি নাইরো। শেষ দাদি। শুটকি ভর্তাটা একটা বাটিতে তুলল ইলহা। ঝাল অনেক। আতিয়া খাতুন বেশ মরিচ দিয়েছে, ফলে ঝালে হাত জ্বালা করছে। লাল হয়ে গেছে তার হাত, কিন্তু রাশেদের খুব পছন্দ বিধায় ব্যাপারটা একেবারেই তুচ্ছ করে দিল ইলহা। হাসি মুখে আতিয়া খাতুনকে বলল, আপনি গোসলে যান দাদি, আমি দেখছি। এর মাঝেই রাশাদের ডাক পড়ল। দুপুরবেলা এই কদিন সে আসেনি, আজ হঠাৎ আসায় আতিয়া খাতুন প্রশ্ন ছুড়লেন, কি রে চইলা এলি, দোকান বন্ধ? মিটু আছে, ও দেখবে। কল পারে পা ধুতে ধুতে উত্তর দিল রাশাদ। আতিয়া খাতুন এলহাকে বললেন, যাও বো, দেখো ওর কি লাগবে। স্বামী আইলে বোদে তার আশেপাশে থাকিতে হয়, এতে মহব্বত বাড়ে। কিন্তু ডাল? এই বুড়ি আসে তো। গায়ে ঘরমাক্ত শার্টটা খুলে আলনায় ছড়ালো রাশাদ। গরমে গা তেতে উঠেছে। আজ সূর্যের কড়াই থেকে যেন লাভা ঝরছে। পানির গ্লাস এগিয়ে দিল ইলহা, তারপর শুধালো, আজ এই সময়? এই কদিন তো আসতেন না। পানিটা খেয়ে মৃদু হাসলো রাশাদ। তারপর ইলহাকে বসালো তার পাশে। কাপড়ের থলে থেকে বের করলো অনেকগুলো বই, এগিয়ে দিয়ে বলল, এখন থেকেই খুন্তি বেলুন ছেড়ে পড়াশোনা শুরু করেন। এলহা হতবম্ব নয়নে চেয়ে রয়েছে। সামনে তার মোটা মোটা ডাক্তারির বই, সেই সাথে বিসিএস এর বইও আছে। বইগুলো একেবারে নতুন কেনা। কিছু সময় নির্বাক কাটলো, এবার নিস্তব্ধতা ভাঙলো। হতবাক স্বরে বলল, এগুলো কেন? অদ্ভুত প্রশ্ন করেন তো আপনি। অবশ্যই পড়ার জন্য। সারা জীবন নিশ্চয়ই হ্যাসেল টানতে আমার বাড়ি আসেননি। আরেকটা সুখবর আছে, মনে আছে অনেক হাসপাতালে আপনি চাকরির আবেদন করেছিলেন? একটা ইন্টারভিউতে ডেকেছে আপনাকে। আপনি তো ম্যাডাম আমার নাম্বার দিয়ে রেখেছেন। আজকে মেসেজ এসেছে, তাই এই বই কিনে আনা। আমি তো জানি না কোন কোন বই লাগবে। দোকানদারি দিল। দেখুন এগুলো একটু কাজের হয়েছে কিনা, না হলে ফেরত দিয়ে নিয়ে আসবনে। আর বিসিএস এর ফর্ম ফিল আপ করবেন আপনি। শুনেছি সরকারি ডাক্তারদের অনেক দাম। সময় নেই কিন্তু বেশি। ছবিও তুলতে যেতে হবে, কত কাজ।
রাশাদ হৃষ্ট চিত্তে কথাগুলো বলছে, তার উৎসাহ আকাশচুম্বী। ইলহা এখনও তাকিয়ে আছে মানুষটির দিকে। এমন মানুষ কি সত্যি হয়? ইলহার জীবনে দেখা একমাত্র পুরুষই তার বাবা, যার কাছে মহিলা মানেই ঘরে খুন্তি নাড়া বান্দি। তার জীবন স্বামী সেবা এবং সন্তান পালনেই কাটবে, এটাই আকিব শাহরিয়ারের একমাত্র চিন্তাধারা। তাই তো কখনোই তার মাকে ঘরের 4 দেওয়ালেই বন্দি রেখেছে ইলহা। মনে আছে যখন ইন্টার্নি করছিল, খাবার টেবিলে বাবার সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। ইলহার বরাবরই ইচ্ছে ছিল একজন প্রতিষ্ঠিত ডক্টর হিসেবে নিজেকে গড়ে তুলবে, তারপর মাকে এই কারাগার থেকে মুক্তি দিয়ে পাড়ি দিবে একটা অজানা জায়গায়। কিন্তু যখন আকিব শাহরিয়ার তার পায়েও শিকল পরাতে বিয়ের কথা বলল, ইলহা নির্ভীক বিরোধিতা করেছিল। আমি বিয়ে করব না, আমার ইন্টার্নি শেষ হলে আমি চাকরি করব। আমার টাকার অভাব নেই যে তোমার চাকরি করে খেতে হবে। ওই কটা টাকা আমি তোমাকে দিতে পারবো। আমি শেখার জন্য চাকরি করতে চাই, রোগীদের মাঝে দিন কাটাতে আমার ভালো লাগে। এখানে টাকার কথা কেন আসছে? ইলহার কথায় খাওয়া থামালেন আকিব সাহেব। রাশভারী গম্ভীর স্বরে বললেন, তোমাকে ভালো লাগার জন্য আমি ডাক্তারি পড়াইনি, পড়িয়েছি যেন আমি গর্ব করতে পারি আমার মেয়ে ডাক্তার। কেউ দেখবে না তুমি চাকরি করো কি না। এমন ডাক্তার ভুড়ি ভুড়ি পড়ে আছে, সাদা কোট পেয়েছো, এটাই যথেষ্ট। আর বিয়েটা হয়ে যাক, তোমার স্বামী সিদ্ধান্ত নেবে তুমি কী করবে। ইন্টারনেট শেষ হলেই তোমার বিয়ে হবে। আর আমি এখানে তোমার মত জানতে চাইছি না। বাবার রক্তিম দৃষ্টি শির দ্বারায় হিম ধরিয়ে দিয়েছিল। আর কিছু বলতে পারেনি ইলহা, অথচ তার সামনের মানুষটি কি সুন্দর, তার স্বপ্ন পূরণের সিঁড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে। ইলহা মৃদু স্বরে বলল, আমি তো স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি নাতি সাহেব, তাহলে এগুলো কেন? আমি এখন আপনার সাথে হাঁটতে চাই। এই পড়াশোনা, ডাক্তারি, পুরনো আমিকে আমি সে কবেই পুটলিবদ্ধ করে কোনো অন্ধকারে ফেলে আসছি। আমার পরিচয় আমি আপনার স্ত্রী, এছাড়া আমি আর কোনো পরিচয় চাই না। আমি চাই। জড়তাহীন স্বীকারোক্তি। রাশাদ এবার ইলহার হাত জোড়া নিজের মুঠোবন্দি করল, গাঢ় স্বরে বলল, আপনি কি জানেন ডাক্তার ইলহা শাহরিয়া আমাকে কতটা মোহিত করে? আমি প্রথম কোনো নারীর মাঝে মুগ্ধতা খুঁজে পেয়েছিলাম সেদিন। আপনার নির্দ্বিধাহীন ক্লান্ত চোখের মাঝে আমি যে তেজ দেখেছিলাম, সেই তেজ হারাতে দেব না ইলহা। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি বলেছিলেন সরকারি হাসপাতালে চাকরি করতে ক্যাডার হতে হয়। আমি চাই আপনি সেটা হন। তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হবে আমি করব, কিন্তু আমি আপনাকে সেই সাদা কোটে দেখতে চাই। রাশাদের চোখের দিকে তাকিয়ে আছে ইলহা। প্রতিবার মনে হয় এর চেয়ে অধিক পরিপূর্ণতা হয়তো অসম্ভব, কিন্তু মানুষটি প্রতিবার তাকে ভুল পরিণত করে। পুরুষ মানুষের প্রতিচ্ছবি যদি এমন হয়, তবে কোনো নারী পুরুষের সান্নিধ্য পেতে দ্বিধা বোধ করবে না। রাত প্রগাঢ়, সামনে টেবিল ল্যাম্প চলছে। পদার্থ বিজ্ঞান 2য় পত্রের বইটি খোলা হুমায়রার সামনে। হুমায়রা অঙ্ক কষছে মন দিয়ে। সে পিছিয়ে পড়তে চায় না এই পড়ালেখার যুদ্ধে। চুলগুলো এলোমেলোভাবে বিক্ষিপ্ত হয়ে আছে, তার যেন জগৎ সংসারের দিকে নজর নেই, পুরো অধ্যাবসায় পড়াশোনায়। ঠিক সেই সময় দুধের গ্লাস নিয়ে হাজির হলো চামেলি। দাঁত কপাটি বের করে হৃষ্ট চিত্তে শুধালো, ভাবি সাহেব কি পড়েন? ফিজিক্স। হ্যাঁ, পদার্থবিজ্ঞান। চামেলি মাথা চুলকালো, যার অর্থ সে বুঝেনি। হুমায়রা মৃদু হাসলো। চামেলি দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, এখনই খাইয়া দেন, আমি ধুয়ে বাড়তি জামু। তুমি বাড়ি যাবে? হুমায়রা অবাক হলো। চামেলি কখনো বাড়ি যেতে দেখেনি এই কদিনে, সবসময় এখানেই ছিল। তাই চামেলি বাড়ি যাবে কথাটা শুনে অবাক হলো সে। চামেলি তার হাসি অক্ষত রেখে বলল, নিজের বাড়ি যাবো না? আচ্ছা, কে কে আছে তোমার বাড়ি? আমার আমার একটু ছোট ভাই। তোমার মনে পড়ে না তাদের? পরে পড়তে না কেড়ে, কিন্তু তাদের লগে থাকলি তো তাদের পেট চলবো না। না। হাসতে হাসতে কথাটা বলল চামেলি। হুমায়রা পা গুটিয়ে বসল। তোমার বাবা নেই? বাবাই মরছে যখন ভাই অনেক সুড়ো। আমার মায়ের এখানে কাম করতো। একদিন কলসি লইয়া আচার খাইল, সেই দিয়ে আমি কাম করি। 6-7 বছর তো হবেই। গরিব খুব খাবার জিনিস ভাবিসান, গরিবই খুব খারাপ জিনিস ভাবি সাহেব। আল্লাহ মানুষরা এত কিছু দেয়, আমি শুধু চাই অভাব যাতে কাউরে না দেয়।
হুমায়রা কিছু সময় চুপ করে রইল। দারিদ্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সে জানে। এখন সচ্ছলতা আছে বলে তার অতীত সে ভোলেনি। ভাইজান কতটা ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করেছে সে জানে। তাই চামেলির সাথে নিজেকে মেলাতে সময় লাগলো না তার। চামেলি আবার বকতে লাগলো, তাই এই বাড়ি কাজ করানোর পর থেকে ভালোই আছি। বাপের দেনা শোধ হইছে, ভাইরা স্কুলে যায়, আমার ওষুধ কিনতে পারি, আর কি লাগে। তোমার পড়তে ইচ্ছে করে না চামেলি আপা? যার পেড়ে খাওয়ন জোটে না তার কাছে লেখাপড়া মানে বড়লোকি কারবার। আব্বাই মরার পর দিয়েই আমি লেখাপড়া সাইরা দিছি। টাহা ফাও খরচের কি দরকার ভাবি সাহেব? লীন হাসি হাসলো চামেলি। হুমায়রা মৃদু হেসে বলল, তোমার ভাইটিকে নিয়ে এসো একদিন, দেখবো। আনু ওই লেখাপড়ায় খুব বালা, ফার্স্ট হয় স্কুলে, নাম চমক। ওরে আমি খুব বড় করতে চাই ভাবি সাহেব। চামেলি আবার চোখ চকচক করছে। চামেলি আবার মাঝে নিজের ভাইজানকে দেখতে পেল যেন হুমায়রা। সেই মানুষটিও তার ইচ্ছেগুলো বিসর্জন দিয়েছিল যেন তার বোনের জীবনটা সুন্দর হয়। রাশাদের পড়াশোনা বেশি নয়, কিন্তু হুমায়রার প্রতি কখনোই সে কোনো কার্পণ্য করেনি। কত ঈদ গিয়েছে মানুষটি সুতোবিহীন কাটিয়েছে, কিন্তু হুমায়রাকে অভাব অনুভব করতে দেয়নি। এই মানুষগুলো আছে বলে হয়তো হুমায়রা এবং চমকের মতো মানুষটি এগিয়ে যায়। ফাইজান ফিরল খুব রাত করে। আজকাল প্রায়ই রাতে ফিরছে সে এবং ফরিদ। সারাদিন থাকে পার্টি অফিস, সমাবেশ, প্রেস ক্লাব ইত্যাদিতে। আজ একটি অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছে অতিথি হিসেবে, সেখানেও গিয়েছে সে। দরজায় কড়া নাড়তেই দরজা খুলল। চামেলি আপা বাড়ি গেছেন, তাই সেই অপেক্ষা করছিল ওদের জন্য। শরীফার বাতের ব্যথা বেড়েছে, সে বিছানা থেকে উঠতে পারছে না। হুমায়রা তাদের সর্ষের তেল গরম করে মালিশ করে দিয়েছে, এখন সে একটু ঘুমোত। হুমায়রাকে দরজা খুলতে দেখি ফাইজান অবাক হয়েছিল। আপনি ঘুমাননি? না, চামেলি কোথায়? বাড়ি গেছে। আর মা? ঘুমোচ্ছেন। ও। ফাইজান আর প্রশ্ন করলো না, ভেতরে প্রবেশ করলো। হুমায়রা মৃদুস্বরে বলল, আমি সব গরম করছি, আপনারা হাত মুখ ধুয়ে আসুন। ভাবি আমি খাবো না, পেট ভরা। ফরিদ সাথে সাথেই উত্তর দিল। হুমায়রা ফাইজানের দিকে চাইল, যার অর্থ আপনি কি খাবেন? ফাইজান উল্টো শুধালো, আপনি খেয়েছেন? হুমায়রা মাথা নাড়ালো। সে সত্যি খায়নি, পড়ছিল এতটা সময়, তাই খাওয়া হয়নি। ভেবেছে একেবারে ফাইজানের সাথেই খাবে। ফাইজান হাতা গোটাতে গোটাতে বলল, একটু গরম পানি করুন, আমি গোসল করে খাবো। বলেই বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। ফরিদ তার দিকে তাকিয়ে রইল, মিটিমিটি হাসলো, কারণ পার্টি অফিসে সব কর্মীদের সাথে তাদের খাওয়া হয়েছে, অথচ ছেলেটি আবার খাবে যেন তার ছোট বউকে একা না খেতে হয়। আমি ঘুমোতে গেলাম ভাবি। আচ্ছা। খাবার সময় দুজনের মাঝে খুব একটা কথা হলো না। নিঃশব্দে দুজন খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষে ফাইজান গম্ভীর স্বরে বলল, কাল ফরিদ ভাই আপনাকে কোচিংয়ে নিয়ে যাবে। কোচিং কেন? মা বলছিল আপনার নাকি কিছু বিষয়ে একটু ঝামেলা আছে। হুমায়রা বলতে চাইল বৃথা টাকা খরচ করার প্রয়োজন নেই, কিন্তু বলা হলো না, কারণ সেই সুযোগ দিল না ফাইজান। তাই পূর্বেই সে হন হন করে নিজ ঘরে চলে গেল। হুমায়রা গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মা আর ছেলে কারোর কথাই শোনেন না, তাদের যা মনে হবে তাই করবে, কেউ মানুক বা না মানুক। তাই অহেতুক কষ্ট করতে ইচ্ছে হলো না। অবশ্য ব্যাপারটি মোটেই মন্দ নয়, তার কিছু বিষয়ে সত্যি ঝামেলা আছে, এই সুযোগে সেগুলো ঠিক করে নিলে ক্ষতি হবে না। ঘরে এসে দেখলো ঘর অন্ধকার নিস্তব্ধ। আলো জ্বালাতেই দেখা গেল মানুষটি ঘুম। শীতের মাঝে খালি গায়ে উল্টো হয়ে ঘুমাচ্ছে মহারাজ। তার নগ্ন পিঠখানা উদাম হয়ে আছে, ভেজা তোয়ালেটা খাটের ওপরই রাখা, কম্বলটাও টানেনি। মানুষটির এই সুঠাম দেহ যে কোনো নারীর হৃদয়ে আন্দোলন তৈরি করতে যথেষ্ট। নীলিন চোখে কিছু সময় দেখল হুমায়রা, তারপর একটা কম্বল টেনে দিল ফাইজানের ওপর। রাত বিরাতে তার নায়ক সাজার কি দরকার মোটেই বোধগম্য হলো না। নতুন কোচিংয়ে ভর্তি হলো হুমায়রা। ফরিদ তাকে পৌঁছে দিয়েছে, স্যারকে বলেছে যেন ভালোভাবে যত্ন নেওয়া হয়। তাই স্যার ফাইজানেরও শিক্ষক ছিল, ফলে তিনিও যত্নের ত্রুটি রাখলেন না। ক্লাসের মাঝেই 2-3 বার শুধালেন, তুমি কি বুঝেছ? হুমায়রা মাথা দোলালো, সে বুঝছে। এটা বেশ চোখে লাগলো বাকিদের। পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল তারা। হুমায়রা তীক্ষ্ণতা উপেক্ষা করলো, তার এতে কিছু যায় আসে না, সে এখানে পড়তে এসেছে, ফলে কোনো ত্রুটি রাখবে না পড়াশোনায়। ক্লাসের শেষ হতেই দেখলো বাহিরে গাড়ি দাঁড়ানো।
নিশ্চয়ই ফরিদ ভাই পাঠিয়েছেন। হুমায়রা তখন কানা ঘষা শুনল। মন্ত্রী টন্ত্রীর মেয়ে মনে হয়, তাই তো স্যারের এত যত্নের শেষ নেই। কথাটা হুমায়রার কানে গেল, তবুও সে নির্বিকার রইল। সোজা যেই গাড়িতে বসলো, গাড়িতে বসতেই অবাক হলো, কারণ ফাইজান ভেতরে বসে আছে, অপেক্ষা করছে তার জন্য। ফাইজানকে দেখে ভূত দেখার মতো চমকালো হুমায়রা, অবাক স্বরে শুধালো, আপনি? আমার গাড়িতে আমি থাকতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? না মানে, আপনি আমাকে নিতে এসেছেন তাই অবাক হলাম। আপনার কাজ নেই আজ? ফাইজান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হুমায়রার দিকে, কপালে প্রগাঢ় ভাঁজ, খানিকটা বিরক্তি চোখে মুখে। গম্ভীর স্বরে বলল, আপনি তো ভীষণ অদ্ভুত। কোথায় আমি আপনাকে নিতে এসেছি বলে আপনার আহ্লাদে আটখানা হবার কথা, সে না হয়ে আমাকে প্রশ্ন করছেন, আবার বলছেন আমি বেকার। না, আমি খুশি হয়েছি। আসলে আপনাকে তো সবসময় ব্যস্তই দেখি, তাই প্রশ্নটা করলাম। খুশি হয়েছেন তাহলে দেখতে পাচ্ছি না কেন? হুমায়রা তাজ্জব হলো, খুশি দেখানো যায় কি করে? সে আসলে এতটাও খুশি হয়নি যে সেটা দেখানো যায়। তবুও জোর করে হেসে বলল, এই যে হাসছি, তার মানে আমি কি খুশি হয়েছি? এবার হো হো করে হেসে উঠল ফাইজান। অনেকক্ষণ হাসলো, কি চমৎকার হাসি। তারপর বলল, ফুচকা খাবেন? আজ আমার ছুটি, চাইলে আপনাকে দিনটা দিতে পারি। ফাইজানের দিকে নির্নিমেষ নয়নে চেয়ে রইল হুমায়রা। ক্ষুদ্র মস্তিষ্কে তার এই রূপটা ঠিক বোধগম্য হলো না। অবশ্য ফাইজানকে সে কখনোই বুঝে ওঠে না, প্রতিবার একটি সূত্র মেপে আগাতে যায়, কিন্তু কিছু দূর এগিয়েই অনুভব হয় এই পথে আগাবার জো নেই। সামনে প্রাচীর টানা, আবার হতাশ হয়ে অন্য পথ ধরে হুমায়রা। তাই সিদ্ধান্ত নিয়েছে এই ঘোলাটে মানুষটিকে সে বুঝতেই চাইবে না। কিন্তু আজকে কাঠিন্যের খোলস টেনে ছিঁড়ে এমন হাস্যোজ্জ্বল রূপটিকে একেবারেই মেনে নিতে পারছে না ক্ষুদ্র মস্তিষ্ক। হুমায়রার হতভম্ব দৃষ্টিকে অবলোকন করল মানুষটি। একটু এগিয়ে চোখে চোখ রেখে কৌতূহলী স্বরে বলল, ফুচকা ভালো লাগে না? হঠাৎ প্রশ্নে সম্বিত ফিরল, ঘোর কাটল। হুমায়রা মাথা নাড়িয়ে জবাব দিল, লাগে। তাহলে ফুচকা খেতে যাচ্ছি আমরা। জড়তাহীন বক্তব্য তার, পোড়া ঠোঁটের কোণে শিহরিত হাসি। তার হুকুমে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ফাইজানের দৃষ্টি বাহিরের দিকে, অথচ অষ্টাদশী নিজের ঘোলাটে বরটিকে দেখছে। মানুষটিকে তার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। তবে মন্দের তালিকাতেও সে ফেলতে পারে না। কেন ফেলতে পারে না? কারণটি হয়তো এই ব্যক্তিটি। তার ব্যক্তিত্বটাই এমন, পছন্দ না করলেও অপছন্দ করা যায় না। অদ্ভুতভাবে হুমায়রাকে ফাইজান সত্যিই ফুচকা খাওয়াতে নিয়ে গেল। ফুচকাওয়ালা নেতা সাহেবকে দেখে খুশিতে গদগদ, পারলে সোনার পাটি বিছিয়ে দেয়। আনুগত্যের বিন্দুকণা তার প্রতিটি কথায় ছলকাচ্ছে। হুমায়রা বুঝল দোকানিকে এই ফুচকার দোকানটি কোনো এক অনুদানের সাপেক্ষে করে দেওয়া হয়েছে, এবং এতে ফাইজানের হাত অনেক বেশি। ফুচকাওয়ালার ছোট্ট একটি দোকান, তার ভেতরে প্লাস্টিকের বেশ কটা চেয়ার, সবই গিজগিজ করছে কাস্টমারে। কলেজ গেটের অপোজিটে বলেই হয়তো এত ভিড়। কলেজ ড্রেস পড়ুয়া ছাত্রছাত্রীদের হই হল্লা। ফাইজান বসতে চাইল না, শুধু নরম স্বরে বলল, চাচা আমি বসবো না, শুধু বৌমাকে দেখাতে এনেছি। দোকানি আরও আহ্লাদের আটখানা হলেন। তার অকৃত্রিম প্রসন্নতা বুঝতে কষ্ট হলো না হুমায়রার। সে হুমায়রার জন্য ফুচকা পার্সেল করে দিলেন। ফাইজান টাকা দিতে চাইলেও সে নিল না। কৃতজ্ঞ স্বরে বলল, তুমি আমার জীবিকার ব্যবস্থা করে দিছো বাপ, তোমার থেকে টাকা নেব? ফাইজান জোর করতে চাইলেও সে নিলেন না। হুমায়রা নির্বাক চোখে দেখল মানুষটিকে কঠিন, গম্ভীর, অনুভূতিহীন মনে হলেও মানুষটির কাছে তার ব্যক্তিত্বটা ভিন্ন। তার কথার ভঙ্গি তখন আলাদা, গাম্ভীর্যটুকু যেন কোথাও মিলিয়ে যায়। এমনটা আগেও দেখেছে সে। মিঠু কিংবা গ্রামের প্রতিটি মানুষের কাছেই ফাইজান মানেই জনগণের নেতা, দানবীর, যে জনগণের দুঃখ বোঝে। সে তাদের সাথে ততটাই কোমল। ইস্পাতের মতো কঠিন মানুষটি তখন স্বচ্ছ জলের মতো। হুমায়রা সালাম দিল, প্রবীণ মন খুলে দোয়া করল। এই দোয়ায় কৃপণতা ছিল না। বৃদ্ধ গদগদ স্বরে বলল, আরেকদিন আইসো মা, একেবারে ফার্স্ট কালার চটপটি খাওয়ামো। হুমায়রা মৃদু হাসল, তারপর গাড়িতে উঠল। ফুচকার প্যাকেটগুলো খোলা হলো না। ভাবলো বাড়ি গিয়ে শাশুড়ির সাথে খাবে। মহিলা এসব জিনিস খাওয়ার ওস্তাদ, কে বলবে সে একজন 50 মানুষ।
ভেতরটা এখনো যেন কিশোর, কিন্তু গাড়ির গন্তব্য যেন বাড়ি নয়। হুমায়রা অবাক স্বরে শুধালো, বাড়ি যাচ্ছি না? না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। গম্ভীর ছোট উত্তর। হুমায়রা শুধালো না কিছু, সে জানে উত্তর পাবে না। মানুষটি হেয়ালি ভালোবাসে, তাই পৌঁছালেই জানা যাবে কোথায় যাচ্ছে। গাড়ি থামলো একটি নিরিবিলি জায়গায়। আশপাশটা সবুজের মাতামাতিতে ব্যস্ত, সরল বাতাসে হিম ছোঁয়া, মাটির রাস্তা। ফাইজান নেমেই দরজা খুলল, ভারী স্বরে বলল, নামুন, চলে এসেছি। এটা কোথায়? আমার প্রিয় একটা জায়গায়। নিরিবিলি জায়গা, সামনে যতটা চোখ যায় শুধু সবুজ ক্ষেত। কিসের ক্ষেত জানা নেই, হয়তো সর্ষের। পুকুরের পাড়ে বসে আছে হুমায়রা, হিম বাতাস ছুঁয়ে যাচ্ছে কানের লতি, ঠান্ডা লাগছে। গাছগাছালির মাঝে একটি ছোট্ট বাড়ি, সেই বাড়ির সাথে লাগোয়া পুকুর পাড়, ঘর থেকে বের হতেই ঘাট। এইটা ফাইজানের দাদুর। এখানে এখন কেউ থাকে না, একটা কেয়ারটেকার থাকে, তাকেও ফোন করে আনতে হয়। এমন একটি জায়গা ফাইজানের প্রিয় হবে, ব্যাপারটা মানতে পারছে না হুমায়রা। হঠাৎ অনুভব হলো কেউ তার কোলে মাথা রেখেছে। চিন্তার দুনিয়াকে দুমড়ে মুচড়ে দিয়ে তাকে বর্তমানে টেনে আনলো ফাইজান। আকস্মিক ঘটনায় কিছুটা চমকে গেল হুমায়রা। মানুষটি মাথাটি রেখেই বলল, মাথা ব্যথা করছে, একটু মাথাটা টিপে দিন। ক্ষণ সময় স্তব্ধ রইল হুমায়রা, তারপর নরম আঙুলগুলো ছুলো শ্যাম কপাল। অনুভূতিটা বিচিত্র। হুমায়রার মনে হলো হৃদয়টা এখনই থেমে যাবে। সে জড়সড় হয়ে গেল। তাকে স্বাভাবিক করতেই নিস্তব্ধতা ভাঙল ফাইজান। জায়গাটা পছন্দ হয়েছে? একটা সময় এখানে প্রায়ই আসা হতো, এখন হয় না। মাঝে মাঝে আসি, তাও আমি একা। মা আসতে চায়। সামনের জমিগুলো দেখছেন, আমাদের জমি, সব বর্গা দেয়া। বছরে একবার ধান দেয়, একবার মাছ। এবার নাকি ফলন হয়নি। বিশ্বাস হয়নি আমার। মায়ের জন্য অবশ্য কিছু বলিও না। ফাইজান কথা বলছে, এতগুলো কথা সে খুব কমই তার সাথে বলেছে। ব্যাপারটি খুব অদ্ভুত, কিন্তু হুমায়রার মন্দ লাগছে না। হুমায়রা নিঃশব্দে তার চুলে বিলি কাটছে। ফাইজান এবার চোখ খুলে তাকালো হুমায়রার চোখে, মৃদু স্বরে শুধালো, জিজ্ঞেস করবেন না আমি আপনাকে কেন এখানে এনেছি? হুমায়রা স্মিত স্বরে শুধালো, কেন? কারণ আজকের দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই, একাকিত্বে। তাই আমার পছন্দের জায়গায় আনা। আপনাকে প্রকৃতি প্রেমিক বলে মনে হয় না। হবার কথাও নয়, কারণ আমি প্রকৃতি প্রেমিক নই। আমার আষাঢ়িয়া বৃষ্টিতে জল গেলি করতে ভালো লাগে না, না আবার পৌষের সকালে সর্ষে খেতে চোখ সেঁকতে ভালো লাগে। অগ্রহায়ণের কাশফুলের শুভ্রতাও আমার মাঝে ভাবান্তর ঘটায় না। না শরতের পেঁয়াজ তুলো, না শরতের পেঁজো তুলোর মতো মেঘের আনাগোনা ভালো লাগে। এগুলো আমার কাছে নিছক নকটামি বই কিছুই নয়, সাহিত্যপ্রেমীদের কিছু বানোয়াট উপমা। তবে যে বললেন এটা আপনার প্রিয় জায়গা। হুমায়রার অবাক প্রশ্নে ফাইজান মুচকি হাসলো। মানুষটি কি জানে তার হাসিটা কতটা ভয়ঙ্কর? হয়তো কঠিন মানুষগুলোর হাসি এতটাই স্বচ্ছ হয়, হৃদয় কাঁপিয়ে দেয়। ফাইজান নরম স্বরে বলল, এখানে আমি একাকিত্বে শ্বাস নিতে পারি। কেউ আমাকে বিরক্ত করে না, না অতীত আমাকে দাবড়ে বেড়ায়, না বর্তমান আমাকে নাড়ায়, আর না ভবিষ্যৎ আমাকে ভাবায়। আপনার কথাগুলো খুব কঠিন লাগে আমার কাছে। তাই নাকি? কি অদ্ভুত ব্যাপার জানেন, আমার আপনার কাছে কথা বলতে ভালো লাগছে, কারণ আমার হাজারটা চিন্তা করতে হচ্ছে না, মেপে কথা বলতে হচ্ছে না, মেকিপনা দেখাতে হচ্ছে না। জানেনই তো নেতাদের কত কত মুখোশ পড়তে হয়। কোথাও যেন মলিনতার আভাস পেল হুমায়রা। ফাইজান চোখ বুঝে আছে। হুমায়রার হাত তার চুলের ভেতরে মৃদু গতিতে আনাগোনায় ব্যস্ত। কিছু সময় চুপ রইল সে, নিস্তব্ধতায় আলিঙ্গন করল পরিবেশ। পাখিদের কলরব কানে আসছে, মাছরাঙাটা মাছ খাবার নেশায় উকিঝুঁকি দিচ্ছে। ঠিক তেমনই উকিঝুঁকি দিচ্ছে হুমায়রার হৃদয়। চাপা কিছু প্রশ্নরা উত্তর খুঁজছে। কি হাফসার মৃত্যুতে আপনার কিছু যায় আসে না, সেটাও একটা মুখোশ ছিল, তাই না? গ্লানি হোক বা ভালোবাসা, তার মৃত্যুর 5 বছর পরেও আপনাকে একইভাবে তাড়িয়ে বেড়ায়, আপনাকে পোড়ায়,
প্রশ্নবিদ্ধ করে। তবুও সবার কাছে আপনি অনুভূতিহীন, স্বার্থপর পুরুষ। কেন এই অভিনয়? প্রশ্নটা করার বোধহয় এখন সঠিক সময় নয়। ফাইজান চোখ বুজে রয়েছে। খানিকক্ষণ বাদে সে ঘুরে জড়িয়ে ধরল নরম ছোট্ট কোমরখানি। মিশে রইল নিবিড়ভাবে। পোড়া ঠোঁটের কোণে অকৃত্রিম মৃদু হাসি। মনে মনে আওড়ালো, আপনি শুধু আমার ঘুমের মাধ্যমে নন, ভালো থাকার ওষুধও। চাকরিটা অবশেষে পেয়ে গেল ইলহা। হাসপাতালটি বাড়ি থেকে 2 ঘন্টা দূরে। জুনিয়র মেডিকেল অফিসার হিসেবে চাকরিটা পেয়েছে সে। তার কাজ ইমার্জেন্সিতে। 8 ঘন্টার ডিউটি। ঘর থেকে বের হতে হয় কাক ভোরে, আসার সময় লোকাল বাসে করে আসে। তবুও ভালো লাগছে, কারণ আবার নিজের ভালোবাসার স্থানগুলো খুঁজে পাচ্ছে সে। রাশাদ নিজে তাকে দিয়ে আসে, তাকে হাসপাতালে নামিয়ে 2 ঘন্টা জার্নি করে এসে দোকান খোলে। দেরিতে দোকান খোলায় দুপুরেও বাড়ি আসে না। আসে একেবারে ইলহাকে নিয়ে। ক্লান্ত শরীরেই বটিকে আনতে যায়, কিন্তু সেই ক্লান্তি মিলিয়ে যায় যখন ইলহার ক্লান্ত অথচ প্রাণবন্ত মুখখানি দেখে। মোটর সাইকেলের পথটুকু খুব ভালো লাগছে রাশাদের। বউ তাকে শক্ত করে ধরে কাঁধে মাথা এলিয়ে দেয়। সব ক্লান্তি যেন শুষে নেয় তখন প্রিয়সীর সেই স্পর্শ। কিন্তু সুখের সময়ের নজর দেবার মানুষের কোনো অভাব নেই। পাশের বাড়ির চাচি এসেছিলেন ছেলের বিয়ের দাওয়াত দিতে। রসিয়ে রসিয়ে কথা বলতে বলতে একটা সময় বলেই বসলেন, লিমনের মার কথাটা আতিয়া খাতুনের মস্তিষ্কেও যেন জেগে বসলো। যতই হোক, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। ইলহাও যে জুবাইদার মতো কিছু করবে না, কি ভরসা? ইলহার চাকরি করা কিংবা আরও পড়াশোনার ব্যাপারটিতে তিনি খুব একটা প্রসন্ন ছিলেন না। মেয়ে মানুষের এত পড়াশোনার কি কাজ, এই কথাটা মাথায় আসে না তার। তার একটি ভ্রান্ত ধারণা, লেখাপড়া শিখলে মেয়ে মানুষ অভদ্র হয়, উচ্ছন্নে যায়। কিন্তু নাতির সিদ্ধান্তের উপর কথা বলেননি তিনি। স্বামী যদি আপত্তি না করেন তবে তার আপত্তি বেমানান। কিন্তু সব সময়ই মনে কিছু একটা খটখট লেগেই থাকছে। ফলে লিমনের মার কথাটা মস্তিষ্কে নাড়িয়ে দিল। আতিয়া খাতুন মৌন রইলেন। লিমনের মা আরও কিছু সময় বসল, এদিক ওদিকের কথা বলল, কিন্তু বেশিরভাগ কথাই ছিল ইলহা কেন্দ্রিক। আতিয়া খাতুনের একটা সময় বিরক্তি ধরল। একটা সময় বিরক্তি নিয়ে বললেন, বউ, তোমার দাওয়াত দেওয়ান শেষ নাকি আরো বইবা? আমার রান্না আছে। মোর হেসেল মুই টানমু। তোমার কি বউ? তুমি নিজের ছেলের বউরে হেসেল দিয়ে দাও গা, যাও। আমার সংসারে কথা কইও না। লিমনের মা টের পেল আতিয়া খাতুনের বিরক্তি, তাই আর কথা বাড়ালো না। বলল, আতিয়া খাতুন উত্তর দিল না। তার মস্তিষ্কে এখন চলছে অন্য চিন্তা। ইলহার চাকরির ব্যাপারে নাতিকে কি বলাটা ঠিক হবে কি না বুঝতে পারছেন না। পৌর চিন্তার মানুষটি নবীনদের উন্নত চিন্তার সাথে পেরে উঠছেন না। অন্যদিকে নাতির জন্যও চিন্তা হচ্ছে। ভঙ্গুর এই পরিবারটায় শুধু নিজেকে বিসর্জন দিয়ে গেছে রাশাদ। এখন নতুনের জন্য তার সর্বাধিক বাজি রাখছে। এই বাজিতে হেরে গেলে হয়তো ভালোবাসায় সিক্ত হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটুকু তো বুঝতে বাকি নেই, রাশাদ তার স্ত্রীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। হাসপাতালের ইমার্জেন্সিতে আজ লোকে লোকে গিজগিজ করছে। রোগীর আর্তনাদ এবং বেদনাতুর চিৎকারের মাঝে পিষছে ইলহা। তবুও নিজেকে অশান্ত করেনি। মস্তিষ্ক স্থির রেখে একের পর এক রোগীকে চিকিৎসা করছে। এর মাঝেই একজন গর্ভবতী মহিলা এলেন। তার লেবার পেইন উঠেছে। 9 মাস চলছে, কিন্তু ডিউ ডেটের আগেই লেবার পেইন ওঠায় তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মহিলাটি অসম্ভব মোটা। এমন রোগীর সাধারণত চিকিৎসা করতে চায় না বেসরকারি হাসপাতালগুলো, কারণ এদিক থেকে ওদিক হলেই দোষ বর্তায় ডাক্তারের উপর। তখন ভাঙচুর, কেস কাচারি, উপর থেকে এখনকার অত্যাধুনিক সোশ্যাল মিডিয়া তো আছেন। 2 মিনিট সময় নেয় না তারা পোস্ট করতে, আর তার চেয়ে কম সময়ে সেটা পৌঁছে যায় দেশের আনাচে কানাচে। নতুন বেসরকারি হাসপাতাল, তাই তাদের কিছু পলিসি আছে। তারা ঝুঁকি গ্রহণ করতে চায় না। ফলে বলা আছে, এমন রোগী আসলেই বলতে হবে সদরে নিয়ে যান। মহিলাটির অবস্থা শোচনীয়। পানি ভেঙেছে, সেই সাথে রক্তও পড়ছে। এখনই সিজার না করা হলে হয়তো বাচ্চা বা মা কাউকেই বাঁচানো সম্ভব হবে না। ইলহা তাকে একটা ওষুধ দিয়েছে যেন ব্লিডিংটা থামে। ইমার্জেন্সির নার্সটা বলল, ম্যাডাম সদরে নিয়ে যেতে বললেন, অ্যাডমিট করলে রাশেদা ম্যাডাম চিল্লাইব।
ইলহা বিপাকে পড়ল। তার ডাক্তার সত্তা মোটেই রোগীটিকে ফিরিয়ে দিতে চাচ্ছে না। মোটা ঝুঁকিপূর্ণ বলে কি সে চিকিৎসা পাবে না? এখান থেকে সদরে নিতেও 1 ঘন্টা। কিন্তু তার চাকরি নতুন, এদিক থেকে ওদিক হলে সেটা তৎক্ষণাৎ চলে যেতে পারে। ফলে অনিচ্ছা সত্ত্বেও ইলহা বলল, দেখুন ওনার অবস্থা ভালো নয়, আপনি সদরে নিয়ে যান ওনাকে। মহিলাটির স্বামী সাথেই তার কাছে হাত জোর করলো, কাতর কণ্ঠে বলল, ম্যাডাম কেমনে রক্ত পড়তেছে, কেমনে নিমু আমি? ওরে এখন সদরে নিতে গেলে মেলা সময় লাগবো। আপনি এমনই ফিরিয়ে দিয়েন না ম্যাডাম, আমার বউটা মইরা যাইবো, আমার ও বাদে আর কেউ নাই। লোকটির আকুল অনুরোধ ফিরিয়ে দিতে মানবতায় বাঁধল ইলহার। ফলে সে নার্সকে বলল, ওনাকে অ্যাডমিট করো, রাশেদা ম্যাডাম আছে কিনা দেখো, না হলে পিহু ম্যাডামকে ডাকো, কিন্তু ওনাকে এই মুহূর্তেই ওটিতে নাও। ম্যাডাম কিছু হইলে চাকরি থাকবো না। জানি, কিন্তু মনে রাখো আমরা এখানে কিন্তু শুধু টাকা কামাই করতে আসিনি। কঠিন স্বরে উত্তর দিল ইলহা। ফলে নার্সও কথা বলার সুযোগ পেল না। মহিলাটিকে নিয়ে যাওয়া হলো ওটিতে। গাইনি চিকিৎসক রাশেদা আলমকে ইমার্জেন্সি কল করে আনাতে হলো। উনি রোগীর প্রোফাইল দেখেই চটলেন, কিন্তু এখন ধমকানোর সময় নেই। ফলে তিনি ওটিতে আগে গেলেন। অপারেশনের এক পর্যায়ে অবস্থা খুব খারাপের দিকে এগোচ্ছিল। মহিলাটির এটা প্রথম সন্তান, কিন্তু তার আগ থেকেই ডায়াবেটিস, হাই প্রেশার এবং অতিরিক্ত মেদ। ফলে অপারেশনের মাঝে তার প্রেশার কমাতে হয়েছে। 3 বার ব্রেক নিতে হয়েছে এক অপারেশনে। অবশেষে 5 ঘন্টা পর অপারেশন শেষ হলো। ঘেমে নিয়ে একাকার রাশেদা আলম। মাকে পোস্ট অপারেটিভ রুমে পাঠানো হয়েছে। মেয়ে বাচ্চা হয়েছে, ফলে তাকে পরিষ্কার করে তার পরিবারকে দেওয়া হয়েছে। মহান আল্লাহর কৃপায় দুজনেই সুস্থ ছিল, কিন্তু রাশেদা আলমের মেজাজ কতটা তিরিক্ষি সেটা হাসপাতালের সবাই জানে। ফলে অপারেশন শেষ হতেই তিনি ঝাঁঝালো স্বরে শুধালেন, এই রোগী কে ভর্তি করেছে? কে ওটিতে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে? সে সামনে আসো। প্রথমে কেউ কথা না বললেও শেষমেশ ইলহার নাম সামনে এলো। ফলে তিনি ইলহাকে দাঁড় করিয়ে কঠিন স্বরে শুধালেন, কি ভেবে তুমি এই মাতব্বরি করেছো? তুমি দেখোনি রোগীর প্রোফাইল? যে কোনো সময় যে কোনো কিছু হতে পারতো। অপারেশন থিয়েটারে সে মারা যেতে পারতো। তখন দায়ভার কি তুমি নিতে? নিজেকে কি ভেবেছো তুমি? হ্যাঁ, উত্তর দাও। ইলহা নত মস্তক চুপ করে রইল। রাশেদার মেজাজ আরো খারাপ হলো। ফলে তিনি লাগাম ছড়ালেন কথার। নতুন নতুন ডাক্তার হলে ভাবছে মহৎ কাজ করে ফেলেছে। উচিত ছিল এটার উপর ওটি ছেড়ে দেওয়া। তারপর রোগী মরে যখন রোগীর সাথে লোকগুলোর প্যাদানি খেত তখন বুঝতো এখানে শুধু সেজেগুজে আসাটা কাজ নয়, যত সব গার্বেজ মানুষজনকে কাজ দেয়। ভর্তি করার সময় প্রোফাইল চেক করনি কেন? করনি নাকি নাকি না পড়েই রোগী ভর্তি করেছো? আসলে জানো তো রোগী দেখা। এবার ইলহা আর মৌন থাকতে পারল না। ধীর স্বরে বলল, পলিসি আমার পড়া, কিন্তু মানবতার কাছে মাঝে মাঝে পলিসিও হার মানে। আমি জানি ওনার হেলথ প্রোফাইল, কিন্তু আমি যদি তাকে ফিরিয়ে দিতাম তার সার্ভাইভাল রেট কমে যেত। শুধু নিজের গায়ে দোষ নেব না বলে কাউকে মৃত্যুর মুখে জেনে বুঝে ঠেলে দেওয়াটা আমার ওই মুহূর্তে সঠিক মনে হয়নি। ইলহার কথায় কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল রাশেদার। কঠিন স্বরে বললেন, বাস্তবতার রূপ এখনো দেখা হয়নি বলে মানবতা বড় লাগছে। আর চাকরিটা চলে যেত তাহলে মানবতা জানালা দিয়ে পালাতো। শুধু চাকরি হারানোর ভয়ে 2টো প্রাণকে মরতে দেওয়াটা কি অন্যায় নয়? আমরা তো এখানে চিকিৎসা দিতেই এসেছি। ইলহার উত্তরে অপ্রসন্নতা বাড়ল রাশেদার। ফলে আরও অকথ্য ভাষায় খারাপ কথা বললেন তিনি। এবার আর তর্ক করল না ইলহা, কারণ চাকরি চাপার ওয়ার্নিংও দেওয়া হলো 2 বার। যতই হোক এই চাকরিটা সে হারাতে চায় না, কারণ রোগীদের মাঝে ক্লান্ত হতেই আনন্দ খুঁজে পায়। উপরন্তু এই সাদা কোটটি এখন শুধু তার একার স্বপ্ন নয়, আরেকটি মানুষও তার পেছনে ঘাম ছড়াচ্ছে প্রতিনিয়ত। এই খরসান ঠান্ডার মাঝেও সে 2 ঘন্টা বাইক চালিয়ে তাকে নিতে আসে। এই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট পাবে এই চাকরিটা হারালে। ফলে মাথা নিচু করেই রাশেদা আলমের ধমক সইল। সে প্রস্তুত ছিল তার আগাম দিনগুলো ভালো যাবে না মোটেই। কোচিং শেষ হতে আজ একটু দেরি হলো। হুমায়রা একা একা অপেক্ষা করছে গাড়ির জন্য। এই কদিনে তার কোনো বন্ধু হয়নি, কারণ নিতান্ত গ্রামের মেয়ে বিধায় শহরের চালচলনে সে মানিয়ে উঠতে পারছে না। তার কথাবার্তা ততটা স্মার্ট নয়, গ্রাম্য টান থেকেই যায়। ফলে তার সাথে মেয়েরা কথা বললেই শুধু হাসে। ব্যাপারটি বুঝতে সময় লাগলো না হুমায়রার, তাই সেও যে কারোর সাথে কথা বলে না। পড়তে এসেছে, এইটুকুই তার উদ্দেশ্য।
আজ গাড়ি একটু বেশি দেরি করছে। হাত জমে আসছে ঠান্ডায়। হুমায়রা এখানকার পথঘাট চিনেও না, ফলে একা একা যেতেও পারছে না। এমন সময় একটি ছেলে তার পাশে দাঁড়ালো। বিনা ভনিতায় একটি বই এগিয়ে বলল, স্যার তোমাকে বইটা দিতে বলেছে, এখানে সব দাগানো আছে। ছেলেটির কথায় চমকে উঠল হুমায়রা। বিস্মিত হতবাক নয়নে চাইল সে। ছেলেটি তার কোচিংয়ে পড়ে, খুব ভালো ছাত্রদের একজন। স্যার প্রায়ই তার প্রশংসা করে। ছেলেটির নাম মৃণাল। হুমায়রা স্মিত স্বরে বলল, ধন্যবাদ। ইটস ওকে। বাসায় যে 78 নম্বর পৃষ্ঠাটা খুলো, ওখানে একটা কঠিন প্রশ্ন আছে, প্রশ্নটির উত্তর আমার চাই। মৃণালের কথা শুনে তাজ্জব হলো হুমায়রা। কপালে ভাঁজ পড়ল। স্বচ্ছ গোলগাল নেত্র, সামনে দাঁড়িয়ে থাকা শ্যাম যুবকের দিকে তাকিয়ে আছে, চোখে অসীম বিস্ময়, কৌতূহল। মৃণাল ক্লাসের ভালো ছাত্রদের একজন, কলেজেও তার বেশ সুনাম আছে। সে নাকি পড়াশোনা ছাড়া কিছুই বুঝে না। খুব একটা বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজিতেও তাকে দেখা যায় না, কারণ তার সময় থাকে না। সেই ছেলে যদি এই প্রশ্নের উত্তর না জানে, তবে হুমায়রা কি করে জানবে? এই কথাটাই প্রথম হানা দিল মস্তিষ্কে। হুমায়রা বিব্রত হলো কিঞ্চিত। মৃণাল এখনো শানিত নয়নে তার দিকে তাকিয়ে আছে। বইটা হাতে নিতে নিতে স্মিত বলল, আমি তো খুব ভালো ছাত্রী নই, মনে হয় না অত কঠিন প্রশ্নের উত্তর আমি পারবো। আপনি বরং অন্য কাউকে জিজ্ঞেস করুন। মৃণাল ভ্রু কুঁচকালো, কিছুটা ঝাঁঝিয়ে বলল, প্রশ্নটি তুমি পড়েছো, তাহলে বলছো কি করে তুমি পারবে না? আর আমাকে আপনি বলছো কেন? আমি কি তোমার বড়? মৃণালের প্রশ্নের উত্তর নেই হুমায়রার কাছে। সে দৃষ্টি নামিয়ে নিল। বেশ বিব্রত বোধ হচ্ছে। দাঁতের ধারে ক্ষত বিক্ষত হচ্ছে তার নিচের ঠোঁট। ওরা ত্রিকোণ দলিত হচ্ছে হাতের মাঝে। মৃণাল এবার কিঞ্চিত নরম গলায় বলল, প্রশ্নটা খুব কঠিন, উত্তরটা আমার খুবই দরকার। এই প্রথম আমি কারো কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছি। তোমার যদি চট করে উত্তর দিতে ইচ্ছে না হয়, সময় নিও, আমি অপেক্ষা করব। তবে উত্তরটা দিও, ভুল হোক বা সঠিক, উত্তরটা দিও। মৃণালের কথায় যেন আকুলতা ছিল। এই উত্তরটা না পেলে যেন খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। হুমায়রার অস্বস্তি লাগলো। ইতিমধ্যে গাড়ি চলে আসলো। হুমায়রা তাই অপেক্ষা করলো না, মৃদু স্বরে বলল, চেষ্টা করব। বলেই গাড়িতে উঠে বসলো। গাড়ি নিজ গন্তব্যের জন্য রওনা দিল। মৃণালের অবিক্ষিপ্ত দৃষ্টি এখনও দেখে যাচ্ছে কালো গাড়িটিকে। ঠোঁটের কোণে মৃদু দুর্বোধ্য হাসি। খরধার শীতে জমে গেছে রাত। অনুভূতি যেন শূন্য। পুরনো শীতের কাপড়গুলোয় এখন আর শীত মানছে না। মোটর সাইকেলটা হাসপাতালের সামনে পার্ক করে চায়ের টঙে দাঁড়ালো রাশাদ। গলা বসে গেছে, তাই আদা চা দিতে বলল টঙের ছেলেটাকে। ইলহার ডিউটি শেষ হতে 10 মিনিট বাকি। এই ফাঁকে চা খাওয়াও হয়ে যাবে। দুহাত ঘষছে সে, দৃষ্টি কুয়াশায় আবৃত রাস্তায়। হঠাৎ কানে এলো, দোস্ত ওনারি মাতাব্বরি করছে, গালিও খাইছে। রাশেদা ম্যাডাম ধোয়া শুরু করলে যে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় জানিস না? ইলহার নামটি শুনতেই রাশাদের দৃষ্টি সেদিকে গেল। তার পাশেই হাসপাতালের দুজন ওয়ার্ড বয় দাঁড়িয়ে চা খাচ্ছে। পরনে ইউনিফর্ম থাকায় রাশাদের চিনতে কষ্ট হলো না। তারা কি তার বউকে নিয়ে কথা বলছে? ইলহা কি কোনো কারণে আজ অপদস্থ হয়েছে? ইতিমধ্যে তার চা চলে এসেছে। সে চায়ে চুমুক দিল চিন্তিত চিত্তে। ওয়ার্ড বয়গুলো ইলহাকে নিয়েই কথা বলছিল। ঘন সময় বাদে ইলহার ফোন আসলো। চায়ের টাকা মিটিয়ে রাশাদ প্রস্থান করল। ইলহার সাথে দেখা হলো হাসপাতাল গেটে। ক্লান্ত মুখখানা দেখে মৃদু হাসল রাশাদ। তার ব্যাগটা কাঁধে থেকে নিল সে। কোমল স্বরে শুধালো, কেমন গেল দিন? এই তো। ইলহার ম্লান উত্তর। রাশাদের শোধাতে ইচ্ছে হলো, কিন্তু কিছু একটা ভেবে আর শোধানো হলো না। এর মাঝেই একটি লোক ছুটে এলো ইলহার কাছে। লোকটি দুপুরের সেই রোগীর স্বামী। লোকটির মুখবিবরে প্রসন্নতার ছোঁয়া। ইলহাকে দেখেই একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দিল। লোকটি কৃতজ্ঞ স্বরে বলল, ডাক্তার আফা এটা ধরেন, আমার মাইয়া হয়েছে। ইলহা লোকটির মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ইতস্তত স্বরে বলল, এটার প্রয়োজন ছিল না। কি কোন, আজকের আপনি না থাকলে আমার বউ বাচ্চার কি হইতো শুধু মাবুদি জানে। আপনার জন্য এই প্যাকেটটা নিয়ত করে কিনছি, এইটা আপনার নিতেই হইব। এটা আমার দায়িত্ব ছিল, আর বাঁচানোর মালিক ওপরওয়ালা। আমি হয়তো নিছক উছলা।
তবুও লোকটি মানল না, খুব জোর করেই মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিল ইলহার হাতে। ইলহা বাধ্য হয়েই নিল। লোকটি গদ স্বরে শুধালো, আপনার নাম কি আফা? আমার মাইয়ার নাম আপনার নামে রাখুম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।